আজ বৃহস্পতিবার 5-3-2026 ক্লাসে আলোচনায় আসছেন দিকপাল হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার কেশী দাস এবং ডাক্তার তপন কাঞ্জিলাল মহোদয়ের স্নেহধন্য শ্রদ্ধেয় ডাক্তার অমরনাথ চক্রবর্তী স্যার। আজকের আলোচনার বিষয় হলো রেপারেটরি 60তম পর্ব, মাইন্ড চ্যাপ্টার। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আমি আমার প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে আমি যেমন প্রতিবার একটা করে মাইন্ড রুব্রিক আমি আলোচনা করি, যতটা আমার জানা আছে বা নলেজে আছে করি। তারপরে আমার কি করে রুব্রিক হান্টিং মানে রুব্রিক খুঁজে বার করা, সেটা অবশ্যই আমার গুরু ডাক্তার কেশী দাসের বই থেকে এখন করছি। নিজেও কিছু কিছু শুরু করেছি হোমিও পাঠচক্রে, তো ভবিষ্যতে আমাকেই দিতে হবে, দিয়ে করতে হবে, স্যারের তো শেষ হয়ে যাবে একটা সময়। তা আজকে যেটা আছে, আজকে যে কনফাউন্ডিং অবজেক্টস এন্ড আইডিয়াস, কনফাউন্ডিং, এই কনফাউন্ডিং, এই যে কথাটা মানেটা, যে কনফাউন্ডিং মানেটা অনেকগুলো মানে আছে। আগে এই অনেকগুলো মানেটা বলে তারপরে আমি আসছি। ডিকশনারি দেখুন, ডিকশনারিটা বুঝতে হবে। ডিকশনারি মানে হতবুদ্ধিকর, মানে আপনাকে হতবুদ্ধি করে দেবে। কি হবে, কিং কর্তব্য বিমুখ, আরে কি করব, কি হচ্ছে এটা, আমি তো বুঝতে পারছি না, এরকম হচ্ছে কেন, এরকম হচ্ছে, তো ভুল করছে, গুলিয়ে ফেলছে, তাল গোল পাকিয়ে যাচ্ছে, কি বলছে বা কি করছে ধরতে পারছে না, কেন হচ্ছে বুঝতে পারছে না। এইখানে একটা ব্যাপার আছে, এটা কনফিউশনের, এটাও একটা ওয়ান টাইপ অফ কনফিউশন। এই কনফিউশন এখানেও লস অফ মেমোরি হতে পারে। এই কনফিউশন, এই যে কনফাউন্ডিং যেটা আছে, এই ক্ষেত্রটা হচ্ছে কি বিশেষ একটা ক্ষেত্র আছে, সারপ্রাইজিং, সে নিজেই আশ্চর্য হয়ে যাবে, আরে আমি এরকম ভাবছি কেন, বা আমি এরকম করছি কেন, সারপ্রাইজিং, এইটা হচ্ছে বৈশিষ্ট্য, সারপ্রাইজিং, আশ্চর্য হয়ে যাবে, নিজেই আশ্চর্য হয়ে যাবে, এরকম আমি কেন করছি। এই যে কেন করছি এই ব্যাপারটা যখন আসবে, তখনই কিন্তু একটা ভিডিও ওপেন হয়ে আছে, ভিডিওটা বন্ধ করুন। মিশাব উদ্দিন বোধহয়, আর ভিডিওটা বন্ধ করুন। তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে, যে এখানে এই যে তার মনের মধ্যে যে আশ্চর্য হয়ে যাচ্ছে বা আশ্চর্য হচ্ছে বা অবাক হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারটা যেটা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু বিশেষভাবে হচ্ছে। কিভাবে হচ্ছে, এইখানে সে একটা অদ্ভুত ভাবে সে ভাবতে শুরু করছে, আমার এরকম হচ্ছে কেন। সে নিজে অবাক হয়ে যাচ্ছে, ভাবছে আরে আমি এটা কি ভাবছি। একটু ছোট উদাহরণ দিলে তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, দেখা গেল কি, সে একটা মত দিচ্ছে, মত দিচ্ছে কি না, এটা তোমার এইভাবে করা উচিত, এটা তার আইডিয়া। কিছুক্ষণ পরে সে ভাবছে না, এই আইডিয়াটা তো ঠিক দেয়নি, এটা মধ্যে ভুল হয়েছে, দিস ইজ কনফিউশন। এই যে কনফিউশনের ক্ষেত্রে এরকম হতে পারে, তাই কনফিউশনের সঙ্গে কনফাউন্ডিং এর পার্থক্য কোথায়। কনফাউন্ডিং এর ক্ষেত্রে সে আশ্চর্য, আমি এরকম ভাবছি কি করে। কনফিউজিং যেখানে থাকে সেখানে এই ভাবনাটা থাকে না, সে একটা ভাবে তারপর একটা উল্টো ভাবে, অন্যরকম ভাবে, কনফিউজ হয়ে গিয়ে এটা হবে না ওটা হবে, এরকম সে সংসারের মধ্যে থাকে। এখানে সংসারের ব্যাপারটা না, সে ভাবছে তাই তো, আমি এরকম ভাবছি কেন। এবং সে আপনার কাছে বলবে, পেশেন্ট আপনাকে বলবে যে ডাক্তারবাবু আমি যে কেন এরকম করি আমি বুঝতে পারি না, পরে নিজেরই হাসি পায়, রাগও হয়, জানেন তো, এরকম যে মাঝে মাঝে কেন করে ফেলি আমি নিজে বুঝতে পারি না। এই যে তার একটা আশ্চর্য অবাক হওয়া কাণ্ড, এইটা কিন্তু এই কনফাউন্ডিং এর সঙ্গে জুড়ে আছে। তাহলে কনফিউশনের সঙ্গে পার্থক্য কোথায়, কনফাউন্ডিং এর ক্ষেত্রে একটা অবাক বা আশ্চর্য হওয়ার ঘটনা থাকবে, এর সঙ্গে যুক্ত হবে এই যে বৈশিষ্ট্যগুলো। এই বৈশিষ্ট্যগুলো না চিনলে আপনি কি করে রূপরিকগুলোকে আলাদা করবেন। পেশেন্ট অনেক কিছু বলে, আমরা নিতে পারি না, আমরা একটা গতানুগতিক কিছু রুব্রিককে পছন্দ করি, সেই রুব্রিকগুলো রোগীর কাছ থেকে নিয়ে ওষুধ, সেই গতানুগতিক চিকিৎসাই হবে, প্রকৃত চিকিৎসা হবে না, আটকে যাবে, ভ্যারিয়েশন সাপ্রেশন বেশি হবে। এইবার এখানে একটা জিনিস লক্ষ্য করি, কনফাউন্ডিং অবজেক্টস,
এটা বোতল, না 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 না, এটা বোতল না, এটা শিশি। ভাই এটা তো বোতল, এটা শিশি। আমি এই ধরনের ভাবনা করছি কেন, আমি সিদ্ধান্ত বুঝতে পারছি না কেন। একটা আপেল নিল, আপেল নিয়ে বলছে আরে এটা তো আম, না আম কেন হবে, না এটা আপেল হবে। তাহলে এই যে আপেল হবে, তারপরে এই পর্যন্ত কনফিউশন, এই যে কনফিউশনটা, এটা সিম্পল কনফিউশন হলে পরে আপেল আর আমের মধ্যে ঘোরাফেরা করবে, বা তার সঙ্গে আরো দুই একটা ফল যোগ হতে পারে। কনফার্মিং এর ক্ষেত্রে সে ভাববে, তাই তো আমি এরকম ভাবছি কেন, এরকম কেন আমার মাথার মধ্যে আসে, এটা হবে না ওটা হবে, আমি এই ধরনের ভাবনা চিন্তা কেন করছি, এই ভাবনা চিন্তা তো সঠিক হচ্ছে না, আমাদের ভুল হয়ে যাচ্ছে। এই যে তার মূল, এই যে তার বৈশিষ্ট্য, এইটা পেশেন্ট যদি আপনাকে বলে তবে তো আপনি কনফাউন্ডিং ধরবেন, না তো আমাকে কনফিউশন ধরতে হবে। মানে সূক্ষ্ম পার্থক্যটা আমি বোঝাবার চেষ্টা করছি। আইডিয়ার ক্ষেত্রে সেটা বলেছি, আইডিয়ার ক্ষেত্রে কোন একটা পরামর্শ আপনাকে দেবে, পরামর্শ দিয়ে তারপর সে কি করবে, ওই তারপরে ভাবে আরে এটা না ওটা হলে ভালো হয়। আগেই বলেছি, যেমন ধরুন কিরম গন্ডগোল করে, এই জায়গাটার নাম হচ্ছে ধরুন এই একটা জায়গার নাম আছে ধরুন সোদপুর, না না এটা সোদপুর নয়, এটা এটা রোজপুর, এটা রোজপুর হবে। ও সোদপুর না রোজপুর, আচ্ছা আমি এরকম করছি কারণ আমি সোদপুর দিয়ে তো আমি প্রতিদিনই যাই, আমার তো এরকম হয় না কেন, এরকম হচ্ছে কেন আমার, আমি নিজেই নিজেকে প্রশ্ন করছি, নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি এর নামের গন্ডগোল করছি। যেমন ধরুন কারো নাম হচ্ছে কমল, তাকে গিয়ে বলছে রতন, বলে আমার নাম রতন, কে বলছে, না তোকে তো রতন বলি আমার জানি আমি, তারপর নিজেই ভাবি তাই তো আমি কমলকে রতন বানিয়ে দিলাম, কি অদ্ভুত ব্যাপার, এরকম ভুল কি করে করলাম, এরকম ভুল কি করে করলাম, এই যে আশ্চর্য হওয়ার প্রবণতা। আর যে ক্ষেত্রে মেমোরির ভুল করে, যেটা মিস্টেক যেটা করে, সেখানে কিন্তু এই আশ্চর্য হওয়ার ব্যাপারটা থাকে না, সে ভুলটা করেই, এখানে ভুলটা করে সে আশ্চর্য হচ্ছে, তাই তো আমি ভুলটা কেন করলাম, আমার এরকম হলো কেন, আমার কেন তালগোল পাকিয়ে যাচ্ছে, আরে নামে তালগোল পাকিয়ে যাচ্ছে, এটা সন্দেশ, বলে না না না, এটা সন্দেশ নয়, এটা হচ্ছে তোমার মিহিদানা, মিহিদানা না, এটা হচ্ছে তোমার রসগোল্লা, আরে এটা রসগোল্লা কেন হবে, ও তাই তো এটা রসগোল্লা না সন্দেশ, ও মাথাটা গুলিয়ে যাচ্ছে, ও যে এরকম হচ্ছে কেন, আমি তো রসগোল্লাও খেয়েছি, আমি সন্দেশও তো খেয়েছি, আমি নিজেই কিনে এনেছি কত, এরকম গোলমাল তালগোল পাকিয়ে যাচ্ছে কেন, এই সিচুয়েশনটা হচ্ছে কনফাউন্ডিং। এই যে সিচুয়েশনটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা এক ধরনের বিভ্রান্তি, যেটা বুঝতে পেরেছেন তো? এই জায়গার নাম নিয়ে সে গন্ডগোল করবে, বা কোন একটা সে ঘটনা কাউকে হয়তো বলছে, কোনো ধরুন কাউকে বলছে যে অমুক জায়গায় কি যদি বলো দেখি, সে ঘটনাটা বললো, বলে বলে আবার ভাবছে যে রিয়াল ঘটনাটাই বললাম না আমি কাল্পনিক বানিয়ে বললাম, সেটা ওকে বলছে না, যাকে বলছে তাকে আর বলছে না, উফ কি আশ্চর্য, কাল্পনিক বললাম না, কেন আমার মধ্যে এরকম হচ্ছে, আমি কাল্পনিক বলবো কেন, আমি মিথ্যা কাল্পনিক মানে তো মিথ্যা, মিথ্যা বলবো কেন, এই যে তার কোনটা রিয়াল কোনটা রিয়াল নয়, এই যে তার মনের মধ্যে সংশয়, যেটা এই সংশয়টার সঙ্গে যদি আশ্চর্য অবাক হওয়া থাকে তবে কনফাউন্ডিং, আর যদি অবাক হওয়া আশ্চর্য ব্যাপারটা না থাকে তাহলে কনফিউজিং। পার্থক্যটা আমি করতে পেরেছি। আপাতত আমি এই রুব্রিকটা আমি শেষ করলাম, এরপরে আমি ফাউন্ডিং এ চলে যাব। এখন সিনিয়র যদি কেউ থাকেন এখানে, তিনি পারলে যোগ করতে পারেন, কারণ অনেকেই তো রেপারেরই ভালো জানেন, বা এখানে যদি আমার কোনো জায়গায় ত্রুটি বা ভুল থাকে সেটাও বলতে পারেন, কোনো ব্যাপার নেই, এখানে আমরা স্টুডেন্ট, সব উই আর অল স্টুডেন্ট। সুমাল্য দেখো, হ্যাঁ, যদি কেউ কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। তুই রেকর্ডিংটা প্রথম থেকে করছিস তো রে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, ওকে। মমিনুল আছে, আমার চিন্তা নেই, পাকা লোক, ও রেকর্ডিং খুব ভালো করে। কারো কিছু বলার আছে কি, এটার সঙ্গে যোগ করার কিছু আছে, বা এটার উপর কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের জানা থাকলে নিশ্চয়ই উত্তর দেবো, জানা থাকলে আমি অবশ্যই উত্তর দেবো।
এই রঘু আছে তো, রঘু কিছু বলুক। হ্যাঁ, রঘুনাথ স্যার। আমি রঘুকে দেখছি, আমি কে কে আছে আমি তো জানি না। খুলে দেখছি রঘু আছে, পালাবে কোথায়? না, বলো। ঠিক আছে, কিছু বলার নেই, কিছু বলার নেই, ঠিকই আছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমরা তাহলে ইয়েতে চলে যাব, এই রুব্রিক হান্টিং। একটা কথা বারবার বলে রাখি, রেপার্টারি কিন্তু রেপার্টারিটা মোটামুটি যান্ত্রিক বিষয়, যার জন্য এখন কম্পিউটার সফটওয়্যার সবকিছু হয়েছে। কিন্তু যান্ত্রিকভাবে করলে বহু জায়গায় ভুল হবে এবং সম্মত আরোগ্য হবে না, সেখানে কিওর হওয়ার বদলে প্যালিয়েশন সাপ্রেশন হবে, যদি আপনি বোঝেন। এবং তাতে কিন্তু এইভাবে গেলে পরে কিন্তু আপনার রুগী অনেক হবে, নামযশও হবে, প্রচুর টাকা কামাবেন, কিন্তু সত্য নয়, মিথ্যার উপর দাঁড়িয়ে। যেদিন আপনি বুঝতে পারবেন যে কোনটা প্যালিয়েশন, এই অলরেডি আমার লেখা চলছে একটা, ওই কাঞ্জিলালে আমি তো লিখছি তো আমি, তা কোনটা প্যালিয়েশন, কোনটা সাপ্রেশন, কোনটা কিওর, এটা যদি বোঝেন তাহলে দেখবেন আপনার সাফল্যের হার কমে গেছে। এবং এই যে আত্মবিশ্লেষণ, এই আত্মবিশ্লেষণই কিন্তু আপনাকে সত্যের পথে নিয়ে যাবে। হ্যানিম্যান যে সত্যের কথা বলেছেন, সে আরোগ্যটা আপনারা করতে পারবেন। এবং আমরা রেপার্টারি কিন্তু আমাদের একটা ইনস্ট্রুমেন্ট, রেপার্টারি একটা ডিকশনারি তো। রেপার্টারিটাকে যদি আমি, যেটা এখনো আন্তর্জাতিকভাবে রেপার্টারিটাকে খুব বেশি হাইলাইট করা হচ্ছে, মোরাললেস কিন্তু এটা বিজনেস পলিসি। রেপার্টারিটা ব্যাপারটা ওরকম নয়, কিন্তু রেপার্টারি হচ্ছে একটা ডিকশনারি। কিরকম ডিকশনারি? শর্ট ডিকশনারি। এখানে বহু কিছু কিন্তু বাদ চলে যায় একটা সিমটমের। যেমন ধরুন আপনি একটা সাধারণ কথাই ধরুন বললে, একটা সাধারণ উদাহরণ, আমি সিম্প্যাথেটিক, অত্যন্ত সহানুভূতিশীল। এই যে সহানুভূতিশীল হলো, এই সহানুভূতিশীলটা কিরকম, কোন সিচুয়েশনে আপনি সহানুভূতিশীল, এটার ইন্টেন্সিটি কতটা, বা এর র্যাঙ্ক, গ্রেড আর র্যাঙ্কের মধ্যে একটু পার্থক্য আছে, গ্রেডটাই সবাই পরিচিত বেশি, তা আমি সেই জন্য গ্রেডটা বলছি, পরিচিত বোঝার জন্য। গ্রেডও কিন্তু দুটোর মধ্যে এক হতে পারে না। আমার অনেক ক্ষেত্রে দেখবেন এক আছে, এরকম একই গ্রেড আছে, সেক্ষেত্রে তখন কি করবেন? তখন কি ভোটাভুটি করবেন 3 নাম্বার পেয়েছে বলে? এই ভোটাভুটি হোমিওপ্যাথিতে চলবে না, বুঝতে হবে ব্যাপারটা কিসের। আপনি বহু সিমটম দেখতে পাবেন, বহু ক্ষেত্রে একাধিক এক্সাইটিং কজ থাকে, তো সেই ক্ষেত্রে আপনি তখন দেখবেন যে দুটো এক্সাইটিং কজের গ্রেডেশন এক, এখানে আপনি আটকে যাবেন। আমাদের জীবনে চলার পথে বিভিন্ন জায়গায় তো আমরা ধাক্কা খেতে 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 এগোচ্ছি। কিছু ধাক্কা আমাদের অসুস্থ করে, কিছু ধাক্কা আমরা সহ্য করতে পারি, কিছু ধাক্কা আমরা সহ্য করতে পারি, আমাদের সিস্টেম সেই জায়গায় নিয়ে যায় সহ্য করার মতন। কি হলো, আসছে না কেন? কি হলো, গেল কোথায়? চলে গেল নাকি? তুমি কি বেরিয়ে গেছি নাকি? না না, বেরিয়ে যায়, এইবার ঢুকেছি, একটু গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, এটা আমার না জানার জন্য, অজ্ঞতার জন্যই হয়েছে। এবার তাহলে আমরা আসছি আমার গুরু ডাক্তার কেশি দাসের বই থেকে, আমরা একটু আলোচনা করব। হুম, আমি ভীষণ বলবান, আমি ভীষণ বলবান, এটা কোথায় পাবো? বলবান মানে আমি খুব শক্তিশালী আর কি, এটা কোথায় পাবো? এনিওয়ান, যে কেউ বলতে পারে, উত্তর দিতে পারে যদি জানা থাকে। কারো জানা থাকলে আপনি উত্তর দিতে পারেন। জেনারেলিটিসে পেতে পারি, হ্যাঁ জেনারেলিটিসে পাবো। হ্যাঁ, জেনেছি, কোথায় পাবে বলো, বলতে হবে তো পুরোটা।
বলো, তুমি তো জায়গাটা ধরে ফেলেছো। বলবান বা শক্তিশালী ইংরেজিটা কি হবে জানলেই তো পেরে যাবে। বলছি একটু পরে। হ্যাঁ, থ্যাংক ইউ। বলো, আজকে সেরকম লোক নেই আজকে। অন্য কেউ বলতে পারে, অন্য কারো জানা থাকলে বলতে পারে, কোনো অসুবিধা নেই। অন্য কারো যদি জানা থাকে অবশ্যই বলতে পারে, তাহলে সবাই, আমরা তো শিখতে এসেছি। এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, এ তো অনিন্দ বলতে পারবে, ও জায়গা ধরে ফেলেছে যখন বলতে পারবে। এখানে একটা জিনিস দেখবেন, অনেক সময় অনেক মেন্টাল পেশেন্ট আছে, সেই মেন্টাল পেশেন্টের যাদের মানসিক রোগী তাদের গায়ে শক্তি, প্রচন্ড শক্তি হয়। এটা কিন্তু স্বাভাবিক। মন তার শক্তিকে তো নিয়ন্ত্রণে রাখে। মনটা যদি গন্ডগোল হয়ে থাকে তখন তার দেহে অনেক শক্তি এসে যায়। এটা কমন সিমটম হবে না এটা আনকমন পিকুলার সিমটম হবে? এনিওয়ান? আরেকবার বলুন স্যার। বলছি যে অনেক পাগল আছে, হ্যাঁ, পাগল বা মেন্টাল পেশেন্ট আছে যাদের আর কি ওই মানসিক রোগ হওয়ার পর থেকে সে প্রবল শক্তিশালী হয়ে গেছে। এত শক্তি না, একটা ধাক্কা দিয়ে দরজা ভেঙে দিচ্ছে, বড় বড় কাঠের টুকরো দুয়াতে ফটাস করে ভেঙে দিচ্ছে, এরকম শক্তিশালী সে হয়ে গেছে। হ্যাঁ, লোহা বেঁকিয়ে দিচ্ছে, এরকম ব্যাপারও আছে। এত শক্তিশালী আমি দেখেছি, এগুলো এগুলো কোনো গল্প না, এগুলো দেখা কেস, সেই জন্যই বলছি। এটা কি আনকমন পিকুলার সিমটম হবে না এটা কমন সিমটম হবে? এটা কমন সিমটমই হবে। কমন সিমটম, Yes. কমন সিমটম। কমন সিমটম হবে। একটু মেডিকেল সায়েন্সটা বুঝলে এটা কমন সিমটম হবে। কেন হবে না, আমাদের শক্তিটা নিয়ন্ত্রিত তো ব্রেনের দ্বারা, ইচ্ছা শক্তির দ্বারা। ইচ্ছা শক্তির মধ্যে অনেক কিছু আছে, তার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই নিয়ন্ত্রণটা হারিয়ে গেলে তাহলে কি হবে? শক্তিটা তো একদম মানে খুল্লম খুল্লা শক্তি এসে যাবে। এটা কিন্তু পাবেন আপনারা। ধরুন অনেকেই তো নেন যে মেন্টাল পাগল হয়ে গেছিল, চিকিৎসা করেছিল অনেকদিন করে, ওষুধপত্র খেয়ে ঠিক হয়েছে। আপনি কি কখনো জিজ্ঞেস করেন পাগল হলে সে কি করতো, কেন পাগল হলো? এগুলো তো জিজ্ঞেস করেন না, শুধু পাগল হয়েছে লিখে রাখলেন। খাঁচায় পাখি আটকে রাখার মতো তো করলে হবে না। ওখান থেকে তার ওই বংশগত জায়গা থেকে তার রিলেশনটাকে টানতে হবে, এবং মাইজোমেটিক রিলেশনটা না টানলে আমি বিপদে পড়ে যাবেন। জেনারেলি এই যে মেন্টাল কেসগুলো যেগুলো আছে, জেনারেলি সোরা সাইকোসিস হয়, সোরা সিবিলিটিও হতে পারে, পার্থক্য আছে। মূলত স্যার এটা বেশিরভাগই সোরা সাইকোটিক। স্ট্রেন্থ সেন্সেশন অফ, এটা হ্যাঁ, হ্যাঁ, হতে হ্যাঁ, পারে স্যার? হ্যাঁ, ওটাই হবে। পাতাটা বলো। 1403 পাতা। হ্যাঁ, থ্যাংক ইউ। 1403 পাতা। 1403 পাতা। এটা যারা রেপার্টারি নিয়ে বসেননি তারা শুনে নিন, এবং রেপার্টারি নিয়ে বসলেন তার লাভ হবে আপনাদের। এরপরে হচ্ছে কি, আমার মাথার উপর তরবারি ঝুলছে। আমার মাথার উপর তরবারি ঝুলছে। তরবারি মানে তলোয়ার, যেটাকে আমরা বাংলায় বলি আর কি। এটা স্যার লিখেছেন তো, আগেকার মানুষ তো, বাংলাটা একটু বেশি শুদ্ধ। কি বলছে, মাথার উপর তরবারি ঝুলছে। এটা কি অ্যাকচুয়ালি, এটা কোন কিসের আন্ডারে যাবে, এই জায়গাগুলো বুঝতে হবে। তরবারি তরবারি ঝুলছে, মাথার উপরে তরবারি ঝুলছে, সে দেখছে, এই কথাটা বলে নাই কিন্তু, ঝুলছে। এটা হেডের আন্ডারে। না, হেডের তো কোনো রিলেশনই নেই, হেডের মাথার উপরে ঝুলছে। মাইন্ডের আন্ডারে যেতে পারে। হ্যাঁ, এটা এটা মাইন্ডের মধ্যেই যাবে তো। মাইন্ডের কি আন্ডারে, কোন জায়গাটা খুঁজবো আমরা? হ্যাঁ, ডেফিনেটলি ডিলিউশন। আর একটু ডিলিউশনের ওখানে তরবারি কি আছে? তরবারি ইংরেজি কি?
শোড। হ্যাঁ আছে আছে, এই ইয়ে তো অনিন্দ তো। হ্যাঁ স্যার, হ্যাঁ দেখো শোড আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। পাতাটা কত? দেখছি স্যার, 33। এক মিনিট। 33। হ্যাঁ, অ্যাকচুয়ালি তরবারি 33 ঝুলছে না, পাতা, হ্যাঁ। অ্যাকচুয়ালি তরবারি হুম, ঝুলছে ও না, সে একটা সেন্সেশন। সেন্সেশন, হ্যাঁ, এটা তো ডিলিউশনের আন্ডারে। এবার কি বলছে, দারুণ একটা ইয়ে বলছে, কপাল কোঁচকালে মাথার যন্ত্রণা বাড়ে। কপাল কোঁচকালে, আমরা কপাল কোঁচকাই না, এরকম করে কোঁচকাই না অনেক সময়, কপালটা কোঁচকাই তো। এটা খুব আনকমন সিমটম, কিন্তু চট করে পাওয়া যায় না। স্যার খুঁজে খুঁজে বার করেছেন বটে বাবা। কপাল কোঁচকালে মাথা ব্যথা বাড়ে, খোঁজ করে বার করে না। মাথা ব্যথা না, সরি, কপাল, হ্যাঁ কপাল কোঁচকালে মাথার যন্ত্রণা বাড়ে, মাথা ব্যথা বাড়ে, কি হবে? Wrinkling the forehead. হ্যাঁ, Wrinkling the forehead. রিংলিং নেই তো। আগে আমি হেডের আন্ডারে যাব, হেডের আন্ডারে যাব তো। Head pain. Wrinkling the forehead. হ্যাঁ ফোরের অ্যাগ্রাভেশন, হ্যাঁ ওটাই হবে। কত পাতা? এখানে একটা ইয়ে দেখছিলাম, সফটওয়্যার থেকে দেখলাম। বই নেই? বই আছে, বইটা মানে এখন কাছে নেই আর কি। বইটাই দেখা ভালো, ওতে তৈরি হবে চোখটা। ওটা হচ্ছে ফোরের অ্যাগ্রাভেশন, এটা হয়ে গেল। মানসিক পরিশ্রমে জ্বর আসে, মানসিক পরিশ্রমে জ্বর আসে, এটা কোথায় পাবো? কিবারে পাবো? রবিবারে। একা আর কেউ নেই? আরো তো অনেকে এসছে, তারা কেউ বলছে না কেন? মানসিক পরিশ্রমে জ্বর আসে, মেন্টাল এক্সারশন আফটার, এটা হবে। মেন্টাল এক্সেশন আফটার। কত মেন্টাল কথা? 1288 পেজ, এটা কি বই নাকি? 1288 পেজ। এটা বই না সফটওয়্যার? হ্যাঁ, বই কেন্টের বই। বইটাই প্র্যাকটিস করো বাবা, তাহলে লাভ হবে। বইটাতে একসঙ্গে অনেকগুলো রুব্রিক পরপর দেখা যায় না, চট করে আঙুলের মধ্যে রেখে। এবার কি বলছে, অশ্রু নালীর নালীঘা। দারুণ কথাটা বলছে, অশ্রু নালীর নালীঘা। অশ্রু নালীর নালীঘা কোথায় খুঁজবো আমি? নালীঘার ইংরেজি কি এটা জানতে হবে, না জানলে করা যাবে না। অশ্রু নালীর নালীঘা, অশ্রু নালীর নালীঘা। ফিস্টুলা ল্যাক্রিমালিস, এটা ইয়েস ইয়েস 240 পেজ, ইয়েস ইয়েস এটা হতে পারে। ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ, দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালোই তৈরি হয়েছে বাবা, এরকম কাজে লাগাতে হবে তো। ভালো তৈরি হয়েছে, ফটাফট বলছো, ভালো লাগছে। এরপরে কি হয়েছে, বরফের মতো ঠান্ডা পা। বরফের মতো ঠান্ডা পা, তো পাওয়া যাবে, খুব সোজা। Their extremities, coldest lower limb, the 960 পেজে। 900 লোয়ালি কি ইয়ে বরফের মতন হলো কি ওখানে? ও আইসি কোল্ড একটা আছে, আইসি কোল্ড। হ্যাঁ, আইসি লোয়ার কথাটা লিম্ব আইসি কোল্ড, ওটা হচ্ছে
960 পেজে। 962 আমার এখানে লিস্টে দেখাচ্ছে। যাকে লোয়ার এক্সট্রিমিটিস, লিম্ব না লোয়ার লিম্ব না, আমার আছে এক্সট্রিমিটিস, কোল্ডনেস, লেগ, আইসি। এক্সট্রিমিটিস লেগ কমা, আইসি 900 না, হ্যাঁ হ্যাঁ 962 পেজেও আছে একটা স্যার, হ্যাঁ আইসি আছে, দিয়ে আছে একটা। আইসি আছে তো। কোল্ডনেস কথাটা বলছে না, বরফের মতো ঠান্ডা পা, পা বলতে তো লেগ বোঝাবে। সেটাও তো আছে, এক্সট্রিমিটি লোয়ার লিম্ব আইসি কোল্ড, এটাও তো হতে পারে স্যার। হ্যাঁ লোয়ার লিম্ব আইসি কোল্ড, হ্যাঁ হতে পারে, না হওয়ার কিছু নেই। স্যার লোয়ার লিম্ব এখানে একটা এখন কি ব্যাপার চলছে? আছে, হ্যাঁ ওটা হতে পারে, হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই, অবশ্যই হতে পারে। এখানে স্যার একটা দিয়েছেন, ওটা তো অমিট করে গেছেন কোনোভাবে। এবার হচ্ছে কি অস্থি ফলকের যন্ত্রণা, এটা বাংলাটা ভালো না জানলে করতে পারবে না। অস্থি ফলক, অস্থি ফলকের যন্ত্রণা, এটা অনেকেই জানে না অস্থি ফলক কাকে বল, কোন জায়গাটাকে বল। এটা অ্যানাটমির নলেজটা দরকার তো, কারণ আমরা তো ইংরেজিতে পড়েছি সব, এটাই তো মুশকিল আমাদের না। অস্থি ফলকের যন্ত্রণা, কেউ বলতে পারবেন অস্থি ফলকের যন্ত্রণা? এটা একটু কঠিন আছে বাংলাটা। স্যার তো বাংলাতেও অসাধারণ ছিলেন, ওরে বাবা রে, ওনার লেখা সব কি আর বলবো। অনেক ভাগ্য করেছিলাম বলে তার সান্নিধ্য পেয়েছিলাম। এটা একটু অসুবিধা আছে তাই না অরিন্দ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা বোঝা যাচ্ছে না ঠিক। এটা চেস্ট পেন স্টারনাম, স্টারনামকে অস্থি ফলক বলে, ও স্টারনামকে অস্থি ফলক বলে। এরকম বাংলা কিছু ঠিক কিছু আছে টার্ম স্যার। আছে। এটা আমি আন্দাজ করেছিলাম অসুবিধা হবে, কারণ তুমি তো স্টার নামটা পড়েছো, আমি তো স্টার নাম পড়েছি। আমরা যদিও ক্লাসে স্যারের ওখানে আমাদের সামনে বসে ক্লাস করেছি, তো আমরা এগুলো অভ্যস্ত। মূত্রনালীর চুলকানি, এটা তাহলে কোথায় দেখবো? ইউরেথ্রা হবে, কিন্তু কোন হ্যাঁ জায়গাটায় বলছি স্যার। ইউরেথ্রায় পাবো। হ্যাঁ ইউরেথ্রা, মূত্রনালী বলেছে মানে ইউরেথ্রা ইচিং হবে, ঠিক ধরা হয়েছে। এইবার দেখি বাংলাটা বলতে ইউরেথ্রা। পারবো না, দেখি পেয়েছো? হ্যাঁ স্যার, ইউরেথ্রা ইচিং পেয়েছো? পেয়েছি স্যার, 672 পাতায়। হ্যাঁ ঠিক আছে। এবার পরেরটা বলো দেখিনি, এটা এই বাংলাটা তোমার জানা উচিত। বৃক্কে দপদপানি, বৃক্ষ মানেও তোমার ইংরেজিটা জানা উচিত, আর দপদপানি আমরা তো 9-10-এ এগুলো পড়েছি তো বাংলায়। বৃক্কে কিডনি দপদপানি, পেন, থ্রবিং, এটা থ্রবিং সেন্সেশন, আর দপদপানি মানে থ্রবিং থ্রবিং সেন্সেশন ওখানে আছে, বা থ্রবিং হতে পারে আরেকটা। পালসেশনও হতে পারে, পালসেশন হতে পারে, পালসেশন। হ্যাঁ থ্রবিং না কিডনি থাকলে পালসেশন। পালসেশন আসবে। তো ওখানে দেখো কে আছে দেখো। হ্যাঁ পালসেশন আছে, 666 পেজে আছে। আরেকটা হবে কিডনি কিডনি, পালসেশন আর একটা। পেনের আন্ডারে পাবে, পেনের আন্ডারে একটা পাবে পালসেটিং, তার আগের পাতায় আছে, পালসেশন, আছে পালসেটিং পালসেটিং বা আছে হ্যাঁ একটা বারবেরিস একাই আছে। হুম। এবং এই যে পালসেশন যেটা, এইগুলো বা পালসেটিং যেটা, এইগুলো খুব জানা দরকার এগুলো। হুম, এগুলো খুবই জানা দরকার, এই ধরনের পেনগুলো অত্যন্ত জানা দরকার। আচ্ছা, ভাঙা হাড় জোড়া লাগতে চায় না, ভাঙা হাড় জোড়া লাগতে চায় না। অনেকেরই দেখা যায় হাড়টা ওই যে
প্লাস্টার করে দিয়েছে, 21 দিন পরে খুললো, ভালোভাবে জোড়া লাগেনি, আবার প্লাস্টার করে দিচ্ছে। তখন তারা ওদের এই ক্যালসিয়াম ফ্যালসিয়াম এইসব অনেক কিছু ওষুধ দেয়। কিন্তু কখনো হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার অভ্যেস যদি কারো থাকে, দেখবেন কি মিরাকেল রেজাল্ট আছে। আমি প্রচুর কেস করেছি। আমার কাছে এই ইদানিং এগুলো কমে গেছে, কিন্তু কথা হচ্ছে যে ইদানিং তো ঠিক ওই এই হাড় আমার তাড়াতাড়ির জন্য ওষুধ দেন, এই ধরনের ইয়েগুলো একটা সময় করেছি। এখন আমি বলি না, আমি এসব চিকিৎসা করি, এড়িয়ে যাই এগুলো। কারণ এটা তো অ্যাকচুয়ালি স্পেসিফিক চিকিৎসা হয়ে যাচ্ছে, নন স্পেসিফিক চিকিৎসা হয়ে যাচ্ছে। এটা করবো কেন? সে ওইটার জন্যই আসবে সে। আমাকে কিন্তু হোমিওপ্যাথি কে ভালোবেসে হোমিওপ্যাথি দেখাবে, এরকম মানসিকতা নিয়ে এসে আসে না। যার জন্য আমি তাকে অ্যাভয়েড করি না, আমি এসব চিকিৎসা করবো না। আমি শুনেছিলাম, করতাম তখন, এখন করি না। এখানে ব্যাপারটা কি হচ্ছে, এই যে হাড়টা জোড়া লাগতে চায় না, অনেকেরই হাড়টা জোড়া লাগতে চায়, তারপরে একজন বুড়ো হাবড়া যদি হাড় জোড়া লাগতে না চায়, সেটাকে আবার ধরে বসলে হবে না। 80 বছরের বুড়ো কি 75 বছরের বুড়ো, তার হাড়টা জোড়া লাগতে চাইছে না, তো দেরি বলবো হচ্ছে, স্যার এটা, হ্যাঁ বলবো হ্যাঁ হ্যাঁ স্লো রিপেয়ার অফ ব্রোকেন বোনস, 1402 কোথায়? পাতায়, জেনারেলিটিস চ্যাপ্টারে, হ্যাঁ, থ্যাংক ইউ, খুব সুন্দর হচ্ছে। জেনারেলিটিস চ্যাপ্টারে। হ্যাঁ, এইটা তো ধরতে হবে। এটা মায়োজেমেটিক অ্যাঙ্গেল থেকে এটা কি হবে? সাইকোটিক ফিনোমেনা হবে, সাইকোটিক ফিনোমেনা, স্লো হচ্ছে, রিপেয়ার হতে দেরি হচ্ছে। দেরি হলেই কি সাইকোটিক হবে? বোনটা জোড়া লাগে কি দিয়ে? হ্যাঁ, এটা সোডিয়াম মেটাল হতে পারে, ক্যালসিয়ামের ঘাটতি কি কি আছে। লাগে, কি কি মেটেরিয়াল লাগে হাড় জোড়া লাগতে? হাড়ের মেটেরিয়ালটা, মূল মেটেরিয়ালটা কি? ক্যালসিয়াম, ক্যালসিয়াম। ক্যালসিয়াম আর আরেকটা আছে, আর ক্যালসিয়াম তো আছেই। ফসফেট নেই? ফসফেট। ক্যালসিয়াম তো মূল মূল ইয়েটা ক্যালসিয়াম। তাহলে এই যে ক্যালসিয়ামের মেটাবলিজমের গন্ডগোল, এইটা কিন্তু হবে সিপিলিটিক ইন নেচার। কারণ যে কোনো মিনারেল কিংডমের মেটাবলিজমের গন্ডগোল কিন্তু সিপিলিটিক নিয়ে, এখানে তাই এখানে স্লো হবে। স্লো মানে কিন্তু সবসময় সাইকোটিক নয়, সাধারণত স্লো মানে সাইকোটিক। আর খুব দ্রুত গতিতে কাজ করে, এটা সিপিলিটিক ধরা হয়। কিন্তু এইরকম ক্ষেত্রে ওরকম দ্রুতগতি হবে না। এই জায়গাগুলো কিছু কিছু জায়গায় একটু কষানো আছে, সেই জায়গাগুলো একটু বুঝে নিতে হবে। এইটা এরপরে যেটা আছে, এটাও কিন্তু খুব পাওয়া যায় কিন্তু, হ্যাঁ, এটা বলে অনেকে, পেটের ভিতর নড়াচড়া। পেটের ভিতর নড়াচড়া, এটা পাওয়া উচিত। খুব গুরুত্বপূর্ণ সিমটম কিন্তু। যদি পাওয়া যায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেটের ভেতরে নড়াচড়া, যে কেউ বলুন, এনিওয়ান। বলতে পারবে? অনিন্দ বলো। এটা খুব ভালো সিমটম, স্যার এটা তো আমরা মাঝে মাঝেই পাই এখনো। মাইন্ডের হ্যাঁ, মাইন্ডের আন্ডারে পেতে পারি তো স্যার। না, মাইনার পেটের ভিতরে নাড়াচাড়া, তাহলে কি হবে? পেটের ভিতরে, তাহলে খুঁজবো কোথায়? মাইন্ডে? না, অ্যাবডোমেনে। হ্যাঁ, অ্যাবডোমেনে খুঁজতে হবে, অ্যাবডোমেনে খুঁজতে হবে, স্টমাকেও খুঁজতে হবে। অ্যানাটমিক্যালি স্টমাক অ্যাবডোমেন আলাদা, কিন্তু আমাদের ক্ষেত্রে বহু সিমটম আছে, স্টমাকের সিমটমটাকে অ্যাবডোমেনের সঙ্গে ধরা যেতে পারে, বিশেষ করে পিকুলার মডালিটিস যদি থাকে। হুম,
Abdomen যেতে পারে। alive sensation of something. হ্যাঁ, এটা একটা হবে তো, অ্যালিভ সেন্সেশন অফ সামথিং, এটা একটা হলো। আরো হবে, আরো একটা অ্যাবডোমেনে আছে। Movements in. হ্যাঁ, Abdomen movements in. কে বলছেন এটা? Dr. এটা Al-Amin. নতুন থ্যাংক ইউ। বলতে হবে তো, না বললে কি? আরেকটা স্টমাকে আছে বাবা। একটা স্টমাকে আছে। Stomach relief sensation as if something. এটা স্টমাকের আন্ডারে 476 পেজ। না না, 476 কি পেজে আছে স্টমাক? এটা। স্টমাক Relief sensation as if something in. স্টমাকে হ্যাঁ। স্টমাক আরেকটা আছে তো, মুভমেন্ট দিয়ে একটা আছে। হ্যাঁ, মুভমেন্ট দিয়ে মুভমেন্ট একটা দিয়ে আছে, আছে। মুভমেন্ট। মুভমেন্ট ইন সেন্সেশন অফ। আমি একটা আমার এক্সপিরিয়েন্স থেকে একটা গল্প বলি। একজন মধ্যবয়স্ক লোক, সে বলছে যে যখন একটা শিশি, ছোট শিশি আমার বাঁ দিক থেকে ডান দিকে যখন গড়িয়ে পড়ে, এটা সবসময় হয় না, যখন পরপর কয়েকদিন পড়বে সেই সময়টা আমার মারাত্মক পেটের গন্ডগোল হবে, গ্যাস, অম্বল, পায়খানা, কি বলবো, কাজকর্ম পর্যন্ত বন্ধ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। এটা কিন্তু সবসময় হয় না, যখন ওরকম হয় ওষুধপত্র খাই ঠিক হয়ে যায়, কিন্তু সারছে না ডাক্তার, কোনোভাবেই সারছে না। তা আমি একটু অবাকই হলাম, এখানে কিন্তু এই অ্যালিফ সেন্সেশন কথাটা বলছে না, কিন্তু এই ধরার কায়দাটা বলছি। এখানে কি বলছে, একটা শিশি ডান বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এই যে একটা সেন্সেশন, একটা বস্তু, অ্যালিফ সেন্সেশন একটা বস্তুর সেন্সেশন, আর শিশিটাও একটা বস্তুর সেন্সেশন, অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ফিক্সড আইডিয়া। এটা ফিক্সড আইডিয়া তো, এটা শুধুমাত্র এরকম ব্যাপারটা ফিক্সড আইডিয়াও বটে। তো বাঁ দিক থেকে ডান দিকে, লেফট টু রাইট ডিরেকশন, আরো কিছু সিমটম থেকে আমি থুজা দিয়েছিলাম। থুজা দিতে কিন্তু কেসটা কমপ্লিট কিওর হয়ে যায়। এই প্রসঙ্গে আমার আরেক বন্ধু নীলকান্ত সরকারের একটা কেস বলি, খুব মজার কেস। তা সে বলে কি, তার পেটের মধ্যে চ্যাং মাছ লাফাচ্ছে, মাঝে মাঝেই করে, এটা সবসময় করে না, এবং চ্যাং মাছ লাফালে তার ভয় টয় করে বা ইত্যাদি ইত্যাদি এরকম হয়। এবং তাকে নীলকান্ত জিজ্ঞেস করছে তাকে, বলছে তোমার চ্যাং মাছটা তোমার কি করে পেটের মধ্যে ঢুকলো? বলে হতে পারে ডাক্তারবাবু, আমি তো ওই পুকুরে চান করতাম, তো কখনো তো কোনো বাচ্চাতে ঢুকে গেছিল, সেটাই এখন বড় হয়ে গিয়ে জ্বালাচ্ছে। হুম, আমি ও কৃমি ওষুধও খেয়েছি ওটাকে মারবার জন্য। আমি, কে ডাক্তার দিয়েছিল? বলে না না, কৃমি মরে যাবে, এটা মরবে না, কিন্তু তাতেও মরেনি, চ্যাং মাছ লাফাচ্ছে। তাহলে দেখুন, এখানেও লক্ষ্য করে দেখুন, এখানেও কিন্তু একটা অন্ধবিশ্বাস বা ফিক্সড আইডিয়া প্রিভেল করছে। কিরকম না, চ্যাং মাছ ছোটবেলায় ঢুকেছিল, সেটা এখন বড় হয়েছে, তাকে মারার চেষ্টা করছে, সে মরে নাই, সে এখনো লাফাচ্ছে চ্যাং মাছ। তো ফলে ব্যাপারটা হচ্ছে, এটাও কিন্তু ওটা সুজা দিয়ে সারিয়েছিল কিনা আমার মনে নেই, আমাকে বলেছিল অনেকদিন আগের কথা। তো এই চ্যাং মাছের গল্পটা আমাদের খুব মজা লেগেছিল, দারুণ বার করছে। এটা তো সবসময় বেরোয় না, এরকম হয়তো যারা একটু ক্লাসিক্যাল হোমিওপ্যাথি যারা করে, তারা খুঁজে খুঁজে এগুলো বার করে। আর এগুলো বার করলে হয়টা কি, একটু খাটনি হয় বটে, কিন্তু এখানে তো মেডিসিন গুলো খুব লিমিটেড মেডিসিন, যার জন্য হয় কি, লিমিটেড কিন্তু আনকমন, মারাত্মকভাবে আনকমন, পিকুলিয়ার। ফলে এখান থেকে প্রেসক্রিপশন করতে আমাদের খুব সুবিধে হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে পাবেন, এটা কিন্তু পাওয়া যায় পেশেন্টের মধ্যে, আমি পেয়েছি, অনেক পেশেন্ট আমি পেয়েছি, ভ্রূণের অতিরিক্ত নড়াচড়া। দেখবেন অনেকে বলে ছেলে আমি পেটে থাকতে কেমন, আরে বলবেন না, ও দোষী, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছি। মা বলে, কিন্তু আমরা তো ওই যখন জেস্টেশন পিরিয়ডের সিমটম গুলো নেই, যখন
যে সময়টা আপনার প্রেগনেন্সি ছিল সেই সময় আপনার স্বাস্থ্য কেমন ছিল, কি কি খেতে তখন ভালোবাসতেন বা কোন কোন জিনিস ঘেন্না করতেন। জেস্টেশন পিরিয়ডের সিমটম গুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের। হ্যাঁ, এগুলো আমরা সব জিজ্ঞেস করি। এই জিজ্ঞেস করতে গিয়ে তখন বলছি যে ছেলে যখন পেটে ছিল সেই সময় কোনো অশান্তি বলে, অশান্তি অশান্তি এমনি কোনো ছিল না, ছেলেই হচ্ছে অশান্তির কারণ। ওরা দিন রাত ঘুষি মারছে, পা দিয়ে লাথি মারছে, আমার জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, জানো তো, ওর জ্বালায় আমার যতদিন ছিল আমাকে মাথা খারাপ করে দিয়েছে। এই যে ব্যাপারটা হচ্ছে, দেখুন ছোট্ট কথা কিন্তু, এই যে শিশুটার আমি চিকিৎসা করতে যাচ্ছেন তার জন্মের ওই যে সূচনায় হচ্ছে কি ছিল, এই সিমটমটা যদি পেয়ে যান তাহলে কটা ওষুধ আছে এখন? অল্প একটা ওষুধ আছে। রেপার্টারি মানে এই নয় যোগ করে যেটা বড় হবে ওই কেলে ওই ফর্দ খাতার মতন মুদি দোকানে ফর্দ, এটা হোমিওপ্যাথি নয়। আর্ট পার্ট তো এই জায়গায়, এই জন্যই তো এটা আর্ট পার্ট, আর্ট অ্যাজ ওয়েল আর্ট, সায়েন্স অ্যান্ড আর্ট। ফলে এই যে মুভমেন্টের এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনারা যদি মায়েদের ক্ষেত্রে একটু খোঁজ করেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি পাবেন। কোনো মহিলার রেকর্ডিং করতে গিয়ে জিজ্ঞেস করবেন তো, আমরা যেমন জিজ্ঞেস করি ওই সময় কি ছিল না, খুব বমিভাব ছিল। বমিভাব কতদিন ছিল? বমিভাব অনেকে ফুল প্রেগনেন্সি থাকে, বুঝলেন। আমি 2-3টে পেশেন্ট পেয়েছি যাদের প্রেগনেন্সি কমপ্লিট হয়ে গেছে, ডেলিভারি হয়ে যাওয়ার পরেও আরো 1-1.5 মাস 2 মাস তার মানে তার ওই বমিভাব চলছে। বলে আমি সারা মাস আমি ভালোভাবে খেতে পারিনি, আমি ফলের রস খেয়ে খেয়ে কাটিয়েছি। ডাক্তার বললো ফলের রস খাওয়া, নাহলে বাচ্চা কিন্তু খারাপ হয়ে যাবে। খাবো কি, বমি করছি, আবার ডাক্তার বলছে বমি করবে, বমি করে আবার খাবে। মানে কি বলবো আপনাকে, এমন আঁতকা, ওরে বাবারে বাবারে, আঁতকার ঠেলায় পাগল। এবার ধরুন এই আঁতকার মধ্যে সে যদি বলে আমি তেঁতুলের টকটা খেতে খুব ভালোবাসতাম, ওটা খেলে খুব ভালো হতো, তাহলে এই তেঁতুলের টকটা ভালোবাসাটা একদম মেন্টাল সিমটমের মতো গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই পেশেন্টের ক্ষেত্রে যদি পান। আপনি জিজ্ঞেস করেন, ভেবে দেখুন জিজ্ঞেস করেন কিনা, কোন জায়গা থেকে আমাদের এগোতে হবে, কিভাবে আমাদের একটা পিকচারকে দাঁড় করাবো, এইটাতে জানতে হবে। অতিরিক্ত জেনে লাভ নেই কিছু, আপনি তো করতে পারবেন না, তো সমন্বয় করতে পারবেন না। আপনি একটা মেশিনের পার্টস খুলে নিয়ে আসলেন, আপনি জানেন না কোনটার সঙ্গে কাজ জুড়তে হবে, পার্টস গুলো পার্টস হয়েই থাকবে, লাভ তো কিছু হবে না। জানতে হবে কিভাবে জুড়তে হয়। তা এইটুকু বলি আজকে শেষ করলাম, অনেক রাত হয়ে গেল। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, সেটা আমাকে বলতে পারেন। কিন্তু স্যার যথেষ্ট এখনকার দিনে স্যার যোগ বিয়োগের হিসাবটাই তো বেশি চলছে। মানে হ্যাঁ, ধরুন স্যার যারা, বলছি স্যার এখনকার দিনে সব যোগ মানে রেপার্টরি সব শুধু যোগ বিয়োগ করে যেটা আসছে সেটাই তো বেশি চলছে স্যার মার্কেটে। এটা দেখতে পাচ্ছি। তাদের বক্তব্য হচ্ছে যারা ক্লাসিক্যাল করে তাদের তো ওই 8-10টা মেডিসিনের ভিতরেই তো ঘোরাঘুরি করে, তাদের তো কোনোদিন বেশি মেডিসিন লাগে না, তাদের বক্তব্য। আরে যে বেশি মেডিসিন তার লাগে না, কিন্তু আমাদের যে মেডিসিন গুলো সেটা তো মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটি জায়গায় কাজ করতে পারে, এতটা ডিপ অ্যাক্টিং, এতটা লং অ্যাক্টিং। হ্যাঁ এই স্যার, সেটা তো এইখানটাই তারা বোঝে বিষয়টা না। তা নয়। বিষয়টা কম বেশি ওষুধ নিয়ে কথা নয়, বিষয়টা হচ্ছে পেশেন্টটা কিওর হবে কিসে, কোন রেমেডিতে, এটাই হলো বড় প্রশ্ন। আর এই তো কে কি আজকে করছে ও- ওইগুলো নিয়ে কন্ট্রাডিক্টে না যাওয়া বা মন্দ সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। যেটা ঠিক সেটাই করতে হবে। আমাদের স্টলওয়ার্সরা মানে অথেন্টিক যে সমস্ত বইপত্র আছে স্টলওয়ার্সের কথা মতো আমরা চলার চেষ্টা করব। এই যে ডাক্তার আব্দুল এছাড়া ওয়াহেদ আর দিদি কিছু আজকে, নয়। ডাক্তার আমরা আব্দুল তো ওয়াহেদ স্যার দিদি আজকে, রঘুনাথ ঘোষ স্যার, আচ্ছা, আমরাও তো মাঝে মাঝে ধন্দে পড়ে যাই। যেমন ধরুন কোন একটা শ্বাসকষ্টর পেশেন্ট আসছে, তাকে আমি দেখলাম যে কাভা কাভা বলে একটা ওষুধ, একটা মেন্টাল শুধু মন নিয়ে গ্রুপ বলে একটা গ্রুপে ক্লাস হয়, সেই গ্রুপে আমি একদিন ঢুকেছিলাম। সেখানে দেখলাম যে কাভা কাভা ওষুধ দিয়ে সে তার শ্বাসকষ্ট ভালো করলো। তাহলে হ্যানিম্যান যে 12 বছর ধরে মায়াজম থিওরি আবিষ্কার করলেন, সেটা কি তাহলে মিথ্যা? আরে মানে বাবা, এগুলো তাদের দাবি, লাকিলি লাকিলি তাদের রেয়ার দাবি কিছু ওই হতে মেডিসিনে পারে। যদি যায় তাহলে আমরা মায়াজমকে ধরবো কেন? তাদের দাবি।
তারা বলছে যে আমরা ওপিএম দিয়ে ওয়াট সারাচ্ছি, আমরা বেলেডোনা দিয়ে ওয়াট সারাচ্ছি। তাহলে বেলেডোনা যখন বলছে আপনি রেপার্টরি খুলুন, সেখানে দেখুন বেলেডোনা ওয়াট সেকেন্ডের রেপার্টরি 3 পেয়ে বসে আছে। তাহলে আমি বেলেডোনার যদি মেন্টাল পিকচার পাই, যেহেতু কেন্ট বলেছেন উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংই হচ্ছে মানুষের প্রকাশ, তাহলে আমি যদি উইলটাকে বিচার করি, তাহলে ওষুধের উইলটা যদি আমি খুঁজে পাই, তাহলে কেন সে ওয়াট সারাতে পারবে না? কেন আমি মহাজনকে ধরতে হবে? এই তাদের বক্তব্য। ওটা তো বক্তব্য তো, তা কেন্টের যে সেকেন্ড প্রেসক্রিপশন আছে বেলেডোনা ক্যালকিরিয়া চ্যাপ্টারে, আমি আগে জানলে পরে ক্যালকিরিয়া দিতাম। এই গল্পটা তো ওরা ভুল করেও পড়ে না, এটা পড়বে না, এটা পড়লে অসুবিধা আছে। এবং ওরা যেটা কিওর করছে দেখাচ্ছে, সেটা তার ফলো আপটা দেখাক, লগুলো ফলো করছে কিনা দেখাক। ওটি বললে তো বিপদ হয়ে যাবে। হেডিং লও আমি দেখাক। ধরেছিলাম স্যার, আমি ধরেছিলাম যে এই যে কেসটা কিওর হলো, এটা কিওর হলো না প্যালিয়েশন হলো না সাপ্রেশন হলো, এটা আপনাকে দেখাতে হবে তো। এটা হেডিং ল ফলো করছে কিনা। বলছে না, ওটা হেডিং ল ফলো করলে তার ভবিষ্যতে যখন ফলো করবে তখন আপনি দেখতে পেয়ে যাবেন। চিটিংবাজি কারবার। যাক ওসব বাদ দেবো, পরে কথা বাদ দে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের এই যে প্রেসক্রিপশন, এই যে আমি আব্দুল ওয়াহাদ যদি থাকতো, তাহলে ও আমার চেম্বারে এসেছিল অনেকদিন আগে। তা আমার এই 27-28 দিনের একটা বাচ্চা, সে ফুসফুস করে পায়খানা করছে, পেটে ব্যথা, পেটে পুরো গ্যাসে ভর্তি। আমি তাকে কার্সিনোসিন 30-100 গ্লাস পরিবর্তন করে জিভে একবার ঠেকাতে বলছি। ও বেঞ্চিতে বসেছিল, লাফিয়ে উঠে পড়ে বলছে, স্যার আপনি করছেন কি? কার্সিনোসিন 27 দিনের বাচ্চাকে আপনি দিচ্ছেন? বলে আমি ওর হিস্ট্রিটা জানি তো, ওর মায়ের হিস্ট্রিটা আমি জানি তো। আর এই বাচ্চাটার হিস্ট্রিটা কি, বাচ্চাটা বলছে পেচ্ছাপ করলে নড়াচড়া করে না, কিন্তু পায়খানা করলে এত নড়াচড়া করবে, যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণও নড়াচড়া বন্ধ হবে না। দিস ইজ ফার্স্ট এরিয়াস। এই যে ছোট্ট জায়গা থেকে ধরে ফেলার ব্যাপারটা, এইটা তো না পারলে তো মুশকিল হবে। তার মায়ের ওই প্রেগনেন্সির সময় প্রচন্ড মানসিক অশান্তি গেছে, এটা আমি জানি। তার মা কার্সিনোসিনের পেশেন্ট ছিল, এই হিসেব ছিল। তারপরে অনেক কিছু হিসেব ছিল বলে আমি তাকে 2 মিনিটে 3 মিনিটে 5 মিনিটের মধ্যে করি। এরা 4 প্রজন্মের পেশেন্ট আমার। ফলে ব্যাপার হচ্ছে এদের তো আমি এরমই মারি তো, ক্যালকেরিয়া, ফসফরাস, তুজা, মেডোরিনা ফটাফট মেরে দিচ্ছি আমি অ্যাকুট কেসে। ওই অ্যাকুট কেসে কি হচ্ছে কি, ক্রনিক মেডিসিন গুলো দিতে পারলে এত দ্রুত গতিতে আরোগ্য হয়, মানে চিন্তা করা যায় না। এবং সত্যি কথা বলতে পেশেন্ট কমে যায়, পেশেন্টগুলো এত ভালো থাকে, বারবার আসে না, অনেকদিন পর পর আসে, এই হচ্ছে মুশকিল। এটা ঠিক স্যার, এটা ঠিক। পেশেন্ট কমে যায় স্যার, আমি পেশেন্ট নিজের কমে যায়, অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি পেশেন্ট কমে যাচ্ছে। পেশেন্ট কমে যাবে তো। এবং 153 কি সংখ্যার কথা বলেছেন হ্যানিম্যান, না আনকমন পিকুলার সিমটমটা নিয়ে করতে বলেছেন, না যতগুলো সংখ্যা আছে সবগুলো নিয়ে করতে বলেছেন? 153 অবশ্যই এইটাই স্যার বলে। আনকমন পিকিউলার। তাহলে সংখ্যা দিয়ে তো স্যার হোমিওপ্যাথি হয় না। হোমিওপ্যাথির এই যে ট্র্যাডিশনাল যা কিছু আছে, যত হিসেব আছে বিজ্ঞানের, অঙ্ক যা আছে সবকিছু হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রযোজ্য না। এই হচ্ছে মুশকিল হোমিওপ্যাথির জায়গা। যাই হোক, আজকে অনেক আলোচনা হয়েছে। আর কারো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন আছে? আর সুমাল্য, দেখো কারো যদি প্রশ্ন থাকে ভালো, নাহলে বন্ধ করে দেবো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন আছে, এই যে স্যার মানে সিনথেসিস যে রেপার্টরি, এটা স্যার আমার আমার কেনাই হয়নি। ব্যাপারটা হচ্ছে কিসের কিসের প্র্যাকটিস কিসের লাইফে এটা কতটা কিসের সিনথেসিস রেপার্টারি? স্যার। কিসের রেপার্টারি? সিনথেসিস সিনথেসিস বাবা সিনথেসিস আমি স্যার। ওপেন মিডিয়াতে কিছু বলবো না, তুমি আমাকে ফোন করো, তখন তোমাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে স্যার, কালকে করবো স্যার, একটু ফোন ধরবেন স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, রাখছি তাহলে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। শুভরাত্রি।